একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন বাংলাদেশের মানুষের ওপর পাশবিক নির্যাতন করেছিল, তেমনি ক্ষমতায় এসে বিএনপি জামাতও এদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা সহ সব রকমের আন্দোলন সংগ্রামে নারীর অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, একাত্তরে ওই পাকিস্তানি হানাদার বাহিনী যেমন বাংলাদেশের মানুষের ওপর পাশবিক অত্যাচার নির্যাতন করেছিল, তেমনি 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি জামাতও এদেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। সমাজের অর্ধেক তো নারী। একটা সমাজকে উন্নত করতে হলে তার অর্ধেক অঙ্গ উন্নত হবে, আর অর্ধেক অঙ্গ হবে না তো ওই সমাজ তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কাজেই সেখানে মেয়েদের অধিকার থাকতে হবে। সেই প্রথম জজ অ্যাপেলেট ডিভিশনে হাইকোর্টে আওয়ামী লীগ আমলেই আমরা দিয়েছি, দুবারই আমরা দিয়েছি। আওয়ামী লীগই করেছে। কাজে আওয়ামী লীগ যখনই আসে আওয়ামী লীগ সকলের দিকেই তাকায়। বিএনপি নিবন্ধন বাতিল হলে দেশের কোনো রাজনৈতিক দলেরই নিবন্ধন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এজন্য দেশে কোনো নৈরাজ্যের সৃষ্টি হলে সরকারকে এই দায়ী থাকতে হবে বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে এসব কথা বলেন খন্দকার মোশাররফ। নিবন্ধন বাঁচাতে বিএনপি নির্বাচনে যাবে, এর থেকে হালকা কথা হয় না বলেও জানান তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি, যেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পাবে তার দল। এ সময় জনপ্রিয়তা শূন্যের কোঠায় বলেই ভয় থেকে সরকার বিএনপি এবং জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে না। আর যদি এদেশে নিবন্ধনকারক বাতিল হয়, বিএনপির যদি বাতিল হয়, সে দেশে আপনারা, আমার মনে হয় কোন দলের নিবন্ধনই সেই দিন থাকবে না। যদি নৈরাজ্যের দিকে ঠেলে দেন দেশকে, তাহলে তার জন্য এই সরকারকেই দায়ী থাকতে হবে। আপনি শেখ হাসিনা দায়ী থাকবেন। সিলেটের কোম্পানিগঞ্জে গরু চোরের হামলায় একজন নিহত হয়েছে। চোরকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধারের সময় পুলিশের সাথে সংঘর্ষে মারা যায় আরও একজন। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। পুলিশ জানিয়েছে, ভোরে কোম্পানিগঞ্জের মোস্তফানগরে গরু চোরের হামলায় জিলুমিয়া নামের একজন নিহত হয়। পরে চোর সোনাই সর্দারকে আটক করে গ্রামবাসী। এ সময় পুলিশ গরু চোরকে থানায় আনতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মফিজ মিয়া নামের আরেক গ্রামবাসী নিহত হয়। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট 13 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানায়, সাংবাদিক শিমুল হত্যা মামলার ভিডিও ফুটেজ দেখে তুফান শেখ নামের এক আসামিকে চিহ্নিত করে পুলিশ। পরে শুক্রবার রাতে শাহজাদপুরের দরগা শরীফ থেকে তাকে আটক করা হয়। তিনি শাহজাদপুর পৌর এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার ভোরে এই মামলার এজাহারভুক্ত দুলাল নামের আরেক আসামিকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি। রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আরও 2টি মামলা করা হয়েছে। এর আগে এই ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে আরও 3টি মামলা করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে দারুসালাম থানায় 1300 জনকে আসামি করে 2টি পৃথক মামলা করে পুলিশ। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 5টি। পুলিশ জানায়, নতুন 2 মামলার একটি সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় থানার এসআই মাসুদ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলায় 33 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। আর সংঘর্ষের মধ্যে শ্রমিকের নিহতের ঘটনায় হত্যার অভিযোগে দ্বিতীয় মামলা করেছেন এসআই এলিট মাহমুদ। এ মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয়ে 700 থেকে 800 জনকে আসামি করা হয়েছে। 2 চালকের সাজার রায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরুর পর মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকরা ঢাকার গাবতলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। রাতভর দফায় দফায় বিক্ষিপ্ত সংঘর্ষের পর বুধবার সকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংবাদ মাধ্যমের গাড়ি, পুলিশের রেকার সহ বিভিন্ন যানবাহন হামলা ও ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষের মধ্যে আহত এক শ্রমিক পরে হাসপাতালে মারা যায়। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশ।
সকাল 8টা থেকে আন্দোলনকারীরা কর্মবিরতি সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের 4 ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহার সহ তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখার দাবি জানায় তারা। এদিকে তৃতীয় দিনের মতো বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়ে রোগীরা। বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় 4 জনের ইন্টার্নশিপ 6 মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া 6 মাস পরে তাদের 4টি ভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেওয়া হয়। এরপর থেকেই কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষানবিশ চিকিৎসকরা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, আর এর পেছনে সরকারের মদত রয়েছে বলে ইঙ্গিত করেছে দেশটি। 2016 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব পেছনে সরকারের মদত রয়েছে বলে ইঙ্গিত করেছে দেশটি। 2016 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের ক্ষেত্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা বাহিনীর উপর বেসামরিক প্রশাসনের কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে। এরপর জঙ্গিবাদ নিয়ে আলোচনার পরপরই বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এছাড়া অবৈধভাবে আটক, সরকারি বাহিনীর হাতে গুম, জঙ্গিদের মাধ্যমে হত্যাকাণ্ড, বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা, শ্রমিকদের জন্য অনিরাপদ কর্মপরিবেশের বিষয়গুলো উদ্বেগজনকভাবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপিও। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কুকে জয়ী করার ব্যাপারে আশাবাদী জেলা বিএনপি নেতাকর্মীরা। আর মনোনয়ন পাওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শুরু করেছেন প্রার্থী। কুমিল্লা প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলির রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। 30 মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আর নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন পেয়েছেন সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। মনোনয়ন পাওয়ার পরপরই কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মনিরুল হক সাক্কু। নির্বাচনে জয় ছিনিয়ে আনতে জেলা বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক হয়ে কাজ করবে বলে জানান তিনি। কুমিল্লা জনসভা করার পরে আমাদের মধ্যে কোনো আর বিভেদ নাই। আমি মনে করি ইনশাল্লাহ আপনারা জানেন এই আমরা যে নমিনেশন আনছি ঢাকার থেকে, গুলশান থেকে, ইয়াসিন সাহেব সহ আমি এক লোকে নমিনেশন আনছি। বিভক্তি থাকলেও দলীয় প্রার্থীকে জয়ী করতে সবাই একসাথে কাজ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের আলোকে আমরা আগামী 30 তারিখ আমরা ধানের শীষকে বিজয়ী করব। এই জন্য শুরু থেকেই নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকার আশা প্রকাশ করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদকও। যদি জনগণ ভোট দিতে পারে, নিরপেক্ষ নির্বাচন যদি হয়, বিপুল ভোটের ব্যবধানে আবারও আমাদের জয়লাভ হবে, ধানের শীষে জয়লাভ হবে, সাক্কু আবারও কুমিল্লার মেয়র হবে। এদিকে গ্রহণযোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। আশা করি আমাদের চাওয়া পাওয়ার বিষয়টা যারা রাজনীতিতে আসবে, যারা প্রার্থী হবে, তারা বিষয়টা ভালো করে বুঝবে। কুমিল্লার যে বিল্ডিংগুলি হচ্ছে, এই বিল্ডিংয়ের কোড মেনে চলার যে বিল্ডিং করার যে একটা ব্যবস্থা, এটা করবে এরকম একজন মেয়র আমি চাই কুমিল্লা শহরে। যে আমাদের নাগরিক সুবিধার থেকে যে সকল কাজ আছে উন্নয়ন করতে পারে, এই ধরনের একজনই মেয়র চাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হবে, এমনটাই আশা কুমিল্লাবাসীর। মালয়েশিয়া এক বাংলাদেশিকে হত্যার দায়ে 2 ইমিগ্রেশন পুলিশের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার দণ্ডবিধির 302 ধারায় এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কাঙ্গার পার্লিসের ইমিগ্রেশন পুলিশ অফিসার মোহাম্মদ আমিনুদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফিন্দি জুলফকাফলি। অভিযুক্তরা 2014 সালের 29 অক্টোবর কাঙ্গার পার্লিসে আবু বকর সিদ্দিক নামের এক বাংলাদেশি অভিবাসীকে হত্যা করে। এ ঘটনায় 2015 সালের 1 অক্টোবর কানগার হাইকোর্ট তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা না পেয়ে খালাস দেয়। পরে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। মামলার তথ্য বিবরণীতে বলা হয়, আটক আবু বকর সিদ্দিক গ্যাস্ট্রিকের জন্য ওষুধ দেওয়ার অনুরোধ করেন, কিন্তু সিসিটিভির ফুটেজে দেখা যায় তাকে লকআপের বাইরে আনা হয়েছিল এবং ইমিগ্রেশনের ওই 2 কর্মকর্তার হাতে লম্বা কাঠের লাঠি ছিল। আবু বকরের অপর এক সঙ্গী অভিযোগ করেন তাকে ইমিগ্রেশন অফিসার মারধর করেন।
এতে আবু বকরের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিলে 2014 সালের 4 নভেম্বর তিনি মারা যান। ময়নাতদন্তে আবু বকরের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং একাধিক বেত্রাঘাতের ফলে নরম টিস্যু জখম হয়ে আবু বকরের মৃত্যু হয়। এরপর আরও একবার স্বাগত নিউজ 9-এ। ফরিদপুরের কানাইপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 7 জন। পুলিশ জানায় সকালে ঢাকা খুলনা মহাসড়কের কানাইপুরে বাসের সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 7 জন। তাদের উদ্ধার করে ফরিদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরাকের মসুলে এক হামলায় 12 জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে এটি রাসায়নিক হামলা ছিল। বিবিসির খবরে জানানো হয় আহত ব্যক্তিদের মধ্যে 11 বছরের ও 1 মাসের শিশু রয়েছে। আঘাতের ধরন দেখে আরসিআরসির চিকিৎসক বলছেন রাসায়নিক অস্ত্র হামলায় এমন হতে পারে। কারাই হামলা চালিয়েছে তাই স্পষ্ট নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন সত্যি যদি এই হামলায় 12 জন আহত হওয়ার ঘটনা ঘটে তাহলে জঙ্গি গোষ্ঠী আইএস শক্ত ঘাঁটি বলে পরিচিত মসুলে এটিই হবে প্রথম রাসায়নিক অস্ত্র হামলা।